একজন নৃত্যশিল্পী তখনই হয় যখন সে নাচটাকে শেখে, ঠিক তখনও না, যখন নাচটাকে সে নিজের ভিতরে ধারণ করে তখনই সে একজন নৃত্যশিল্পী হয়ে ওঠে। যখন একজন নৃত্যশিল্পী হয়ে ওঠে একজন মানুষ, তখন তার কাছে আর 10টা দিবস, যেমন অনেক দিবস আমরা পালন করি, পহেলা বৈশাখ বাঙালিদের নববর্ষ, ইংরেজি নববর্ষ আছে, হ্যাপি নিউ ইয়ার সব মানুষের জন্য, সেরকমই নৃত্যশিল্পীর জন্য নৃত্য দিবসটা ওরকমই একটা উৎসবের বিষয়। তা আমি নৃত্য দিবসটাকে ওরকম লেভেলেই চিন্তা করি, পহেলা বৈশাখের মতো, হ্যাপি নিউ ইয়ারের মতো। এক্স্যাক্টলি। এবং এই দিবসটা মনে হয় যে এটা শুধুই আমাদের, আর কারণ না। এটার উপর সবচেয়ে বেশি অধিকার হলো নৃত্যশিল্পীদের। একেবারেই সত্যি কথা বলতে, আমি এখন আমার মেয়েটাকে একটু বেশি টাইম দিচ্ছি। তুমি হয়তো জানো যে আমার একটা ছোট্ট মেয়ে আছে, তো তাকে একটু টাইম দিচ্ছি, কারণ এখন ওর যে বয়সটা, এই বয়সটা যদি আমি ওকে টাইম দিই তাহলে ওর মেন্টাল গ্রোথটা আরও বেটার হবে। সো আমি ওই দিকটাতে ফোকাস করছি। এটা আসলে এখন তো যুগটা পাল্টে গেছে, বাচ্চারা নিজেদের ডিসিশনটা নিজেরাই নেয়। তো আপাতত তো ওকে বাংলা শিশু একাডেমিতে নাচে ভর্তি করিয়ে দিয়েছি অলরেডি, কারণ সে নাচটা শিখতে চাচ্ছে। এখন দেখি বড় হতে হতে তার। একেবারে সত্যি কথা বলতে, আমি হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশনে ফার্স্ট যখন গিয়েছি তখন আমি পড়ি প্রবাবলি ক্লাস 5-এ। তো তখন যাওয়ার পর সংকেত আঙ্কেল আমাকে বললো যে এটা তো বেশি পিচ্ছি, একে দিয়ে হবে না হবে না হবে না। দ্যাট টাইম রবিনহুড নামে একটা সিরিয়াল খুব বাংলাদেশের টিভি চ্যানেলে খুব পপুলার ছিল। তো তখন রবিনহুড নিয়ে একটা কন্টেন্ট উনি করেছিলেন, ওখানে আমি একটা ছোট একটা চরিত্রে একটু ছিলাম। এরপরে সংকেত আঙ্কেলের যেই ডান্স গ্রুপটা ছিল ফাগুন অডিও ভিশনে, ওই ডান্স গ্রুপে আমি রেগুলার কাজ করতে করতে একটা খুব চমৎকার বন্ডিং হয়ে যায় ফাগুন অডিও ভিশনের সাথে এবং হানিফ সংকেত আঙ্কেলের সাথে। তারপরে একটা ছোট্ট একটা গ্যাপ পরে এসএসসি এইচএসসি এই ধরনের পরীক্ষার জটিলতাগুলো পার হওয়ার পর আবার সংকেত আঙ্কেল বলে যে তুই আসিস না কেন, কাম ব্যাক। তো তখন হলো নাচের পর ওই জায়গাটা, নাচটা বাদ দিয়ে তখন আমি অভিনয়ে চলে এসেছি। এবং আমি জানি না কেন জানি সংকেত আঙ্কেল ডাকলে আমার মনে হচ্ছে পৃথিবীর সব কাজ একদিকে থাক, আমি সংকেত আঙ্কেলের ডাকে চললাম। রাগী এখন দেখো, আমি যখন তোমার ভালো চাইবো তখনই আমি তোমার উপর রাগ করবো, যদি আমি তোমার ভালো চাই এবং অধিকারটা যদি আমি মনে করি যে হ্যাঁ তোমার উপর আমার অধিকার আছে, তখনই আমি রাগ করব। আর যদি আমি তোমার উপর অধিকারটা ফিল না করি বা আমি তোমার যদি ভালো না চাই, তাহলে রাগ করার কোনো প্রশ্ন ওঠে না, বলতে যা খুশি তাই করো গা। ব্যাপারটা এরকমই। সো উনি আমাকে ভীষণ বকেন, ভীষণ আদর করেন এবং প্রশংসা করতেও কখনো পিছপা হন না। বলে যে তুই পারবি দেখেই তোর জন্য এত বড় বড় ডায়লগগুলো রাখছি আমি, আটকে গেলে পড়িস নাই কেন। ওনাকে সবাই বাঘের মতো ভয় পায়, আমিও বাঘের মতো ভয় পাই, কিন্তু উনি খুবই ভালো মনের একজন মানুষ। ওনার স্বাধীনতা পদকটা মনে হচ্ছে যে, মানে আমি যখন দেখলাম নিউজটা মনে হলো যেন আমি পেয়েছি, মানে অনুভূতিটা আসলে এরকম ছিল আমার। একেবারে আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে আসলে এই বিষয়টা নিয়ে আমি তেমন কোনো কিছু অনুভূত হয়নি আমার, যে কেন পেলো বা পেয়েছে ভালো হয়েছে। মানে আমার কাছে, আমি আসলে এই জিনিসটা তো ওভাবে কানেক্ট করতে পারিনি যে আসলে এই বিষয়ে আমার অনুভূতিটা কেমন হওয়ার কথা ছিল। নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছু পেয়েছে, যোগ্যতা, যেটা তাদের নজর কেড়েছে, সেই জন্যই তাকে যোগ্য বলে মনে করেছে। তো আশা করি যা হয়েছে ভালোই হয়েছে। আমার মনে আছে ওই সময় জুটি প্রথাটা ট্রেন্ড ছিল, যেমন শিবলি স্যার, নিপা আন্টি, হিরু স্যার, চাঁদনি আপু, নাদিয়া আপু, লিখন ভাইয়া, সোহেল ভাইয়া, রিয়া আপু, মানে জুটি প্রথাটা ছিল। তো ওইখানে হলো নিসা সোহাগ নামটা অ্যাড হয়ে যাওয়াটা মানে টোটালি, মানে অনেক বড় একটা বিষয় আমার জন্য। এবং যেমন আজকে তুমি জিজ্ঞেস করলে সোহাগ নিসা, তো আমি আসলেই ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছি। তারপরে দেখা গিয়েছে আস্তে আস্তে এই জুটি প্রথাটা ভেঙে ভেঙে এখন কি বলবো, সেলিব্রিটি নির্ভর নাচগুলো হচ্ছে বেশি, সেই জন্য হয়তো বা এখন জুটির বিষয়টা কমে গেছে। আবার যদি কখনো জুটি প্রথা ফিরে আসে তাহলে সোহাগ নিসা হয়তো ফিরে আসবে।